মুনা শেষ করতে দিল না রিককে। পরীকে ছুতেই পরী ঘাড় ঘুরিয়ে তাকালো মুনার দিকে। মুনা বুঝতে পারল মেয়ের অভিমান। পরী ঝাপটে ধরল তাকে, গালে নরম গালগুলো ঘষে ডাকল, মাম্মমা। মুনা কান্নাহাসিতে একত্রে ভাসল, গাল বেয়ে যেন অশ্রু গড়াল। কতদিন ছুঁইনি মেয়েকে, কতদিন বুকে নিয়ে ঘুমোয়নি, কতদিন ঘুম পাড়ায়নি, কতদিন আদর করেনি ঘুমন্ত মুখটাতে। ছোট্ট ছোট্ট হাত পাগুলোর মাইরও কতদিন খাওয়া হয়নি। শুকিয়ে গেছে মাটা, কেউ ভালো করে খাওয়ায়নি বোধ হয়। জহির মিয়া আর তালহা বেগমের কোলেও ঝাঁপ দিল পরী। অনেকদিন পর প্রাণ খুলে হাসল। পুরো বাড়িটা ও তার সাথে হাসল। সবার সাথে খেলল পরী। হলুদ রঙের ফ্রক গায়ে দিল, মাথার দুপাশে ঝুঁটি বাঁধা। পুরো বাড়ি খালি পায়ে দৌড়াল। লুকোচুরি খেলল রিকের সাথে, দৌড় খেলা খেলল। সবাইকে হাসি খুশি দেখা গেল, সবাই আগের মতো রয়ে গেল। কিন্তু সিঁড়ির রেলিং ধরে নিচে এসে দাঁড়ানো ছেলেটিকে দেখে পরী চুপ হয়ে গেল। কেন পাল্টে গেল? কেন এত চুপচাপ হয়ে গেল? কেন এমন গোমরামুখ হয়ে গেল? কেন তার সাথে হাসছে না? কেন তার সাথে কথা বলছে না? কেন খেলছে না? কেন পরী মা বলে ঘন ঘন ডেকে উঠছে না? রিপ অদ্ভুতভাবে দেখল পরীকে। আজ সে আগাগোড়া পর্যবেক্ষণ করল পরীকে। এই ছোট্ট মেয়েটিকে তো সে মা ডেকেছে। সত্যিই তার মা, ছোট মা। কত শত আবদার ভাসে মাটার মুখে, কত শত বায়না। এই মাটার দিক থেকে কি মুখ ফিরিয়ে নেওয়া আদৌ কখনো সম্ভব? দূরে দাঁড়িয়ে রিপের দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকা মেয়েটিকে রিপের আজ বড্ড অসহায় লাগছে। সত্যিই তো সে অসহায়। নিজের সন্তান তাকে মা ডাকে না, রাতে তার বুকে ঘুমোয় না, সে খাওয়ায় না, ঘুম পাড়াতে পারে না। কিন্তু তারপর ও রিপের আবার মেয়েটিকে বড্ড পাষাণ ও মনে হল। জিজ্ঞেস করতে ইচ্ছে হল, তোর ধৈর্য শক্তি কতটুকু রে ঈশা? তুই এতটা ও পাষাণ, হৃদয়হীন কি করে হতে পারিস? যাকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করে পৃথিবীর আলো দেখিয়েছিস, তার মুখে মা ডাকটি শুনতে ইচ্ছে করে না তোর? ভালোবেসে বুকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে না? তার সাথে সারাক্ষণ সময় কাটাতে ইচ্ছে করে না? অমন একটা মেয়ের দিক থেকে কে মুখ ফিরিয়ে নিতে পারে? তুই পারিস, কারণ তুই পাষাণ। একটা ছোট্ট বাচ্চার প্রতি যেখানে তোর মায়া জন্মায় না, সেখানে আমি কোথাকার ছাই। তোর জায়গায় আমি থাকলে দুনিয়া উল্টপালট হয়ে গেলেও আমার মাটাকে আমি কখনোই ছাড়তাম না। আমি যা খেতাম তাকেও তাই খাওয়াতাম, বুকের মধ্যিখানে রেখে ঘুম পাড়াতাম। আমার পৃথিবীটা সাজাতাম পরী নামটা দিয়ে। কিন্তু তুই সবখানেই ব্যর্থ, সবখানেই তোর অসহায়ত্ব। আমার কষ্ট হয় রে, তোর কষ্ট আমার সহ্য হয় না। আমার বুকে জ্বালাপোড়া করে। আমি তো সব মেনে নিয়েছি, তোকে হারিয়ে ফেলেছি। কিন্তু তুই কেন ভালো নেই রে ইস্যু? তোর কষ্টগুলো দেখলে আমার ভালো থাকার ইচ্ছেগুলো দুমড়ে মুচড়ে যায়, ইচ্ছেগুলো মরে যায়। আমার আর ভালো থাকতে ইচ্ছে করে না। আমি তো তোর মাঝেই আমার ভালো থাকাটা খুঁজেছি। সেই তুই নিজে ভালো থাকতে পারলি না, আমাকেও মারলি। ভালো থাকতে দিলি না আমায়, আঘাতে আঘাতে মারলি। আর কত মারবি? তুই একটু ভালো থাক না এবার, একটু ভালো থাক। আমাকে একটু, শুধু একটুখানি ভালো রাখো। আমারও যে ভালো থাকতে ইচ্ছে হয়। আলিয়া প্রায় চেঁচিয়ে কাঁদল এবার। কতদিন পর তার গাল বেয়ে জল গড়াল রাইনা আর মিনু কেউ বলতে পারল না। কেউ ফিরছে না তার কাছে, না নিজের ছেলে আদি, না নাতনি পরী। আজিজ চৌধুরী কি এবার তার দুর্বলতা নিয়ে খেলছে না? কোথায় রেখেছে পরীকে? সময় পার হলো অনেকক্ষণ। মাথা নিচু করে বাড়িতেম পা রাখল আজিজ চৌধুরী। বলল, লিয়া, আমি জামালের হাতে দিয়েছিলাম আদিশাকে, তাকে পেলাম না ওই ফ্ল্যাটে, সাথে আদিশাকেও। আলিয়া হাউমাউ করে কেঁদে উঠল। বলল, দূর হও আমার সামনে থেকে। কাল রাত থেকে আদিশা কিচ্ছু খায়নি, তার তো এতক্ষণে খিদে পাওয়ার কথা। আমি ভেবেছিলাম এখন ও আসলে নিজ হাতে খাওয়াব। একটা বাচ্চা মেয়েকে তুমি না খাইয়ে রেখেছ আজিজ। আজিজ চৌধুরী নোতবদনে দাঁড়িয়ে থাকল। সত্যিই তো আদিশা আদির মেয়ে। এত বড় ভুল সে কি করে করল? এখন কোথায় আদিশা, কার কাছে? আজিজ চৌধুরীর মাথায় চোরা বুদ্ধি খেলে গেল। আলিয়ার সামনাসামনি বসল, বলল, লিয়া, আদি আইমির বিয়ে তো কাল পরশু। ডেট ভুলে গেছ? আইমির বাসায় অলরেডি তার চাচ্চুরা এসে গেছে। ডক্টর ইমদাদের দেখা পেয়েছিলাম আজ। বিয়েটা হয়ে যাক, এসব বাদ দাও। আলিয়া চুপ হয়ে গেল। বিয়ে হয়ে যাবে মানে? কি করে? আদির মেয়ে আছে আজিজ, কত আদুরে মিষ্টি একটা মেয়ে। এই দেখো, এখনও বোধহয় তার গায়ের মিষ্টি সুবাস লেগে আছে আমার গায়ে। দেখো, তার নরম হাতের স্পর্শ লেগে আছে আমাদের গায়ে। আমি কি করে তাকে ভুলব?
সে কখনোই ভুলার নয় আজিজ। তার মায়ের সাথে অন্যায় হয়েছে, তার সাথে কি করে অন্যায় হতে দিই? আমার তাকে চাই আজিজ। কিন্তু তুমি আইমির কথা কেন ভাবছ নালিয়া? আইমি আদিকে ভালোবাসে, আইমির মন ভেঙে যাবে। আর ওই মেয়েকে আমার নিজের ছেলের বউ ভাবতেই ইচ্ছে করে না। বংশহীন মেয়ে, জাতপাত ঠিক নেই, আমি ওই মেয়েকে মানতে পারবো না। আদির জন্য আইমিই বেস্ট। আলিয়া মুখ ঢেকে রাখে দু হাত দিয়ে। সংসার কি তুমি করবে আজিজ? শুধু আইমিকে নিয়ে ভাবছ। আমরা যাকে বেস্ট বলছি আদির কাছে তা নাও হতে পারে। আদি বোধহয় ওই মেয়েটাকেই ভালোবাসত, যার কথা ও আমাকে কয়েকবার বলেছিল। ইনিয়ে বিনিয়ে কথার ছলে তার কথার মর্মার্থ এই দাঁড়াত মেয়েটাকে তার ভালো লাগে। শুধু ভালো লাগে নয়, খুব বেশি ভালো লাগে। আর এই ভালো লাগার আড়ালে ভালোবাসা ছিল, যা আইমি নামক শব্দটা দিয়ে আদি ঢেকে রেখেছে। নিজের মন কি চায় তা আদি বলতে পারে না। তুমি একটিবার ভাবো, একটা অপরিচিত মেয়ের কথা কেন আদি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমাকে আর রাইনাকে বলবে? যেখানে অলরেডি আইমি আছে তার জীবনে, তার ওই অভিযোগগুলো কেন শুধু বৃষ্টিকে ঘিরে হবে? একটা অচেনা অপরিচিত মেয়ে তার দিকে না তাকালে কেন তার রাগ লাগবে? যে মেয়ের সাথে তার কোনোদিন দুদণ্ড কথা হয়নি তার নাম কেন সে ঘুরিয়ে ফিরিয়ে নেবে? আদি সত্যিই তাকে ভালোবাসত। বাসে আমরা বুঝিনি আজিজ। আজিজ চৌধুরী বিরক্ত হয়। তুমি আবার কোন বৃষ্টির কথা বলছ লিয়া? বন্ধ করো এসব, সব দোষ তোমার ছেলের। কেন বন্ধ করব? তুমি জানো সেই বৃষ্টি মেয়েটাকে? মেয়েটার নাম বৃষ্টি নয়, মেয়েটির নাম ঈশা, ঈশা আফরোজা। চিনতে পারছ? আজিজ চৌধুরী হতভম্ব চোখে তাকায়। মানেটা কি? কি করে ঈশা হয়? ঈশা মানে তো? আলিয়া ব্যঙ্গ করে হাসে, বলে, আমি মা হই ছেলের। আমি ছেলের মনের কথা পুরোপুরি বুঝতে না পারলে অনেকটাই বুঝি। তুমি কি ভেবেছ যার কথা ছেলে আমাকে রূপকথার গল্পের মতো শোনায়? ছেলের মুখের বর্ণনা শুনে সেই বৃষ্টিসুন্দরীকে তো আমার দেখতে ইচ্ছে হবে না। আমি লোক রেখেছিলাম আদির পিছু পিছু। কোথায় যায়, কি করে, কোথায় মেয়েটার বাড়ি? পরে জানতে পারলাম মেয়েটি কলেজের স্টুডেন্ট, মাতৃপিতৃহীন। আমার রাগ লেগেছিল আদির উপর। এমন একটা মেয়ের জন্য সে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকে। নিজেকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আদি? এমন একটা মেয়ের কথা সে আমাকে বলে। আমি সরাসরি আদিকে জিজ্ঞেস করলাম, তুমি তাকে পছন্দ করো আদি? আদি সেদিন শান্ত হয়ে আমার দিকে তাকিয়ে থেকেছে, বলেছে, অত কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে নেই মা। আমি রেগে থাকলাম আদির উপর। আমি যখন শুনতে চাইতাম না তার কথা সে রাইনাকে বলল সেসব কথা। রাইনাকে শোনায় তার কথা। আমি ততদিনে বুঝতে পেরেছি যে আদি ভালোবেসে ফেলেছে ওই মেয়েটিকে। কিন্তু বুঝতে পারছে না। আদি আইমিকে ও বলতো মাঝে মাঝে। আইমির মুখ থেকে যখন আমি শুনি এমন কথা তখন আদিকে বারণ করে দিলাম ওসব কথা যাতে আইমিকে না বলে। নিজেও বারণ করলাম, যাতে ওই মেয়েটির ত্রিসীমানায় ও তাকে আমি না দেখি। সে যাতে মেয়েটির দিকে আর ফিরে না তাকায়, মেয়েটির কথা কাউকে না বলে, বৃষ্টি নামটা উচ্চারণ না করে। এভাবেই ধীরে ধীরে আদি ছুটে গেল আমার কাছ থেকে। আমার সাথে না ভালোভাবে কথা বলে, না আমার পাশে বসে খায়, না চোখ তুলে আমার দিকে তাকায়। শান্ত, হাসিখুশি আদি খিটখিটে মেজাজের হয়ে যায়। আমায় দেখলেই বলে, তোমার সাথে কিসের কথা মা? তুমিই বারণ করেছ তোমার সাথে যাতে কোনো কথা না বলি। বলবো না কোনো কথা। আমি চাপিয়ে দিই আদির মাথায় একটাই কথা, আইমিই তার জীবনসঙ্গী, অন্য কেউ হতেই পারে না। তবে সে কথা আমি আদিকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে বলি যে বৃষ্টি অন্য কাউকে ভালোবাসে, ওর বিয়েও ঠিক আছে অন্য কোথাও। ভালোলাগাকে প্রশ্রয় দিতে নেই আদি। বৃষ্টি কখনোই তোমার হওয়ার নই আদি। ও অন্য কাউকে ভালোবাসে, তোমাকে নয়। এই অন্য কাউকে ভালোবাসে কথাটা বোধহয় আদি সহ্য করতে পারেনি। সারাদিন ফিরল না বাড়ি, আইমির ফোন তুলল না। সেদিন আমি আদিকে আর খুঁজে পাইনি। তার টলমলে চোখ দেখার সুযোগও হয়নি আমার। মাঝরাতে উল্টাপাল্টা গাড়ি চালিয়ে গাড়ি ফেলে দিল খাদে নিজেকে ক্ষতবিক্ষত করল আমার আর বৃষ্টির উপর অভিমান করে। আমি হয়তো সেদিন বুঝে উঠতে পারিনি আদির ভালোবাসার পরিমাণের চাইতে ও অভিমানের পাল্লাটা ভারী। আমার উপর নয়, মিষ্টির উপর অভিমান করে সে সেদিন মরতে বসেছিল। সেদিনের রক্তাক্ত চেহারা আমার আজও মনে পড়ে। আমি ভেবেছিলাম আদি সুস্থ হয়ে উঠলে আদিকে আমি বুঝিয়ে বলবো, আদি ঠিক বুঝবে। সেদিন আমি ঠিকই ধরতে পারলাম অ্যাক্সিডেন্টের কারণ। তারপরও না বুঝার ভান ধরে বললাম, আদি জীবন কারো জন্য থেমে থাকে না।
কিন্তু আদি চোখ মেলে তাকাতে না তাকাতেই ডক্টর জানালো আদির সব স্মৃতি ড্যামেজ হয়ে গেছে। হেমোক্যাম্পাস ক্ষতবিক্ষত হয়ে গেছে, কোনোমতে প্রাণে বেঁচে গেছে। আদি চিনতে পারল না আমায়, চিনতে পারল না তোমায়। আইমিকে, ও যাকে সে বৃষ্টির উপর অভিমান করে বলে বেড়ায়, ভালোবাসি ভালোবাসি। সবাইকে ভুলে গেল, পাগলের মতো আচরণ করতে লাগল, জিনিস ভাঙচুর করতে লাগল। আদরের ছেলের এমন পরিণতি আমি কখনো চাইনি। আমি তার ভালো চেয়েছিলাম, কিন্তু আমার চাওয়া তার জন্য কাল হয়ে দাঁড়াল। আমি দিশেহারা হয়ে পড়লাম। মানসিক হাসপাতালে রাখার জন্য আমার মন সায় দিচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম আদিকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করব। নার্সও রেখেছ তুমি, কিন্তু কিচ্ছু হল না। আদি কারো সাথে সহজ হতে পারল না। ডক্টর শুধু একটি কথাই বলেছিল, আদিকে শান্ত রাখতে হবে। মানসিক শান্তি দরকার তার, হাসি খুশি রাখতে হবে, খাবারের সাথে সাথে ঠিকমতো ঔষধ খাওয়াতে হবে। তার দেখাশোনা করার জন্য এমন কাউকে রাখা দরকার যার সাথে আদি সহজে মিশবে, হেসে খেলে দুটো কথা বলবে, যার কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে। শুধু আদি তার কথা মানবে তা নয়, আমার এমন কাউকে প্রয়োজন ছিল, যে নিজের সবটা দিয়ে আদিকে আগলে রাখবে, আদির যত্ন করবে, আদিকে হাসি খুশিতে রাখবে। আমি আর কাউকেই দেখলাম না। যে আদির এত বড় অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, আমি তাকেই আদির দেখাশোনা করার জন্য রাখার কথা ভাবলাম। তোমাকে তার কথা জানালাম, কিন্তু সত্যিটা বলিনি। তুমি জিজ্ঞেস করেছিলে মেয়েটার খোঁজ আমি কোথায় পেয়েছিলাম। আমি সেদিন তোমাকে মিথ্যে বলেছি। সিদ্ধান্ত তো নিলাম, কিন্তু বাদ সাধল ঈশার মামা মামি। একটা পাগল ছেলের দেখাশোনা করার জন্য তার ভাগনীকে তারা টাকার বিনিময়ে ও দিতে রাজি নয়। তারা মুখের উপর বলে দিল, আমাদের ভাগনী নার্স না, যে একটা পাগল ছেলের দেখাশোনা করবে। আমি হতাশ হলাম। আমাকে দেখেছিল ঈশা অমন মুখে বেরিয়ে আসতে। সেদিন তার নিষ্পাপ চেহারাটা দেখে আমার গা জ্বালা করছিল। সবকিছুর জন্য দায়ী তো এই মেয়েটা। সে কি জানে, বেশ কয়েকদিন পর আদি আরও অসুস্থ হয়ে পড়ল। আমি আবারও দিশেহারা হয়ে পড়লাম। আইমি বলল, আদিকে কোনোমতে স্বাভাবিক করে তুলতে হবে। তারপর ডক্টর মেহতার কাছে। কিন্তু আদিকে স্বাভাবিক করতে তো কাউকে লাগবেই। যখন আমি কোনো পথ খুঁজে পেলাম না, তখন ঈশা নিজেই রাজি হলো আদির কাছে আসতে। তবে দাসী হয়ে নয়, স্ত্রী হয়ে। যদিও বিয়ের কথাটা আমি বলেছি তোমার অজান্তে। আমি ভয়ে ভয়েও ছিলাম, যদি ঈশার সাথেও দুর্ব্যবহার করে আদি। সেটা দেখার জন্য আমি আদির রুমে ছুঁড়ে ফেললাম ঈশার একটি ছবির ফ্রেম। 2-3 দিন পার হলে ও আদি সেটা তুলল না, দেখল না। আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। প্রায় তার 2 দিন পর যখন আমি আদির রুমে উকি দিলাম, তখন দেখলাম আদি সেই ছবিটা সুন্দর করে সাজিয়ে রেখেছে তার ওয়ার্ড্রোবের উপর। আমি আরও নিশ্চিত হওয়ার জন্য আইমির ছবি ছুঁড়ে দিই তার রুমে। আদি সেটাও তুলে নিল ঠিক, কিন্তু রাখল ঈশার ছবিটার নিচে। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম, ঈশাই পারবে আদিকে সুস্থ করতে। আদি ঈশার সাথে দুর্ব্যবহার করবে না। ঠিক তাই হল। আদি সহজ হয়ে গেল ঈশার সাথে। এবার ঈশা তার সামনে বৃষ্টিরূপে নয়, মিষ্টি রূপে। আদির আচরণ দেখে মনে হলো কত যুগ যুগ ধরে যেন চেনে আদি ঈশাকে। আমি খুশি হলাম ঈশার প্রতি, মেনেও নিলাম তাকে। মনে মনে ছেলের বউয়ের আসনে বসালাম। কিন্তু দেখালাম না যতটুকু মায়া জন্মেছিল তার প্রতি, সেটা ও উদাও হলো আইমিকে দেখে। আদির প্রতি আইমির ভালোবাসা দেখে। আইমির সাথে যে অন্যায় হচ্ছে, কিন্তু তারপরও আমি কিচ্ছু করলাম না। আমার কাছে আদির সুস্থ হয়ে উঠাই একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু যা করলে সব তুমি। মিথ্যে দলিল বানিয়ে ঈশাকে আদির জীবন থেকে সরানোর ব্যবস্থা করলে, যার শাস্তি আমি পাচ্ছি আজ। ঈশার সাথে অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। আমরা অন্ধ হয়ে গিয়েছি আজিজ। পরীর জন্য আমাদের আজ চোখ খুলেছে। কিন্তু এখন আমরা ভেবে যাচ্ছি, বিয়েটা আইমির সাথেই হোক। ওই বাচ্চা মেয়েটার সাথেও তো অন্যায় হচ্ছে, আদিশার সাথে, আইমির সাথেও তো। মেয়েটি কি জানে আদির একটি ফুটফুটে বাচ্চা মেয়ে আছে? আজিজ চৌধুরী মাথায় হাত চেপে বসে থাকে। ঈশা মেয়েটি তার মানে আগেও ছিল আদির জীবনে, আর এই মেয়েটিই আদির অ্যাক্সিডেন্টের কারণ। কিন্তু এখন আদি কোথায়? আদি কি চাইছে? আর এখন কি সব ঠিক হওয়ার কোনো উপায় আছে? বিয়ের দিন যে ঘনিয়ে এল। বহু প্রতীক্ষা পর আদির নাম্বার থেকে ফোন এল আলিয়ার ফোনে। কান্নার জন্য কথা বলতে পারল না আলিয়া। আদির যে একটি রাজকন্যা আছে সেই সুসংবাদটাও দিতে পারল না। আদি কিছু শুনল না, কিছু বলতে দিল না। আলিয়া ডেকে উঠল, আদি আব্বা আমার, তুমি ফিরে এসো।
তোমার সাথে অনেক কথা আছে। আদি তার মুখের জবাব দিল। আদি মারা গেছে। মৃত। 2 বছর আগেই আদি মারা গেছে। এখন শুধু মাথার ভেতর একটা কথা গেঁথে নিন মিসেস চৌধুরী, আপনাদের ছোট ছেলে বলতে কিচ্ছু নেই। কিচ্ছু ছিল না। আর আজিজ চৌধুরী বা কোথায়? আজিজ চৌধুরীর সাথে অনেক বোঝাপড়ার বাকি আছে আমার। সামান্যতম লজ্জা থাকলে আমার সামনে এসে দাঁড়াতে বলবেন। আলিয়া চুপচাপ শোনে আদির কথা। যদি জানতে পারে আদিশা নিখোঁজ তাহলে কি করবে আদি? আদিশা এখন কোথায়? নীরার হাতে চুড়িগুলো দেখে ঈশা খিলখিল করে হাসল। বলল, চুড়িগুলোতে ও হাত বসিয়ে দিয়েছিস? রিপদা কার জন্য না কার জন্য কিনল? পরীকে দেখে বোধহয় চুড়ি ছুঁড়ে ফেলে দিয়েছিল। নীলা ভেঙচি কাটল। বলল, সর, আমার জিনিস আমি নিলাম। কার জন্য কেন কিনবে? আমার জন্যই কিনেছে। নিজে কথা বলে বলে নিজেই দাঁত বের করে হাসল নীরা। ঈশা চিমটি দিল তাকে। বলল, আমার ভাই একটা রাজপুত্র, তার জন্য রাজকন্যা চাই। নীরা হাসতে হাসতে গড়াগড়ি খেল। বলল, রাজকন্যা তোর সামনেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? অ্যাডভোকেট সাহেবকে এবার প্রেমের জালে আটকে ফেলার পালা। যে কাঠখোট্টা তোর ভাই, আর কি ভাব তার হুহ। ঈশা হাসল। হাসতে হাসতে চোখ গেল কলেজ গেটের ওপাশে। ঈশা আচমকা দৌড় লাগালো। আদি ভেবেছে ঈশা এখনো বের হয়নি, তাই হাতের কবজিতে থাকা ঘড়ির দিকে তাকাতে তাকাতে অপেক্ষা করতে লাগলো কলেজ গেটের সামনে। মাত্রই গাড়ি থেকে নামলো। সরাসরি খান বাড়িতে যেতে তার অস্বস্তি। অনেক কথা জমে আছে মেয়েটির সাথে। ঈশার তারা দেখে নীরা অবাক হলো। বলল, এভাবে দৌড়াচ্ছিস কেন ইস্যু? ঈশা লম্বা লম্বা পা ফেলে এগোতে এগোতে বলল, রিকশা খোঁজ। নীরা এদিক ওদিক তাকালো। বলল, তুই দাঁড়া না। ঈশা থামল। নীরাকে বলল, তুই দাঁড়িয়ে থাক। রিকশায় চলে যাস। আমি যাই। ঈশা দাঁড়ালো না। জোরে হাঁটল, দৌড়ালো। পিছু তাকিয়ে তাকিয়ে দৌড়াল। আদি এখনো এদিক ওদিক তাকাচ্ছে। ঈশা মুখ টিকে নিল ওড়না দিয়ে। ভয় নিয়ে দৌড়াতে দৌড়াতে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হল। একটি গাড়ির সামনাসামনি গিয়ে পড়ল। ছিটকে পড়ল দূরে। ভাগ্যিস তাড়াতাড়ি সরে গিয়েছে। ড্রাইভার বেরিয়ে এল সে গাড়ি থেকে। বলল, চোখে দেখতে পান না? গাড়ির ভেতরের লোকটি গাড়ির কাচ নামাল। ড্রাইভারকে থামতে বলল। ঈশা হাঁপাতে হাঁপাতে বলল, দুঃখিত, আমি দেখতে পাইনি। গাড়িটার উপর হাতের ভর দিয়ে সে দম নিল। এদিক ওদিক তাকালো। গাড়ির ভেতরের লোকটি পানির বোতল বের করে দিল। ঈশা লোকটিকে না দেখে পানি খেয়ে নিল ঢপ ঢপ করে। থ্যাঙ্কস বলার জন্য তাকাতেই চক্ষু তার ছানাবড়া। চোখ দুটো আপনা আপনি বড় হলো। মুখ ফুসকে আপনা আপনি বের হলো একটি শব্দ, স্যার আপনি। গাড়ির ভেতরের লোকটি হাসল তার কথায়। বেশ কিছুক্ষণ চেয়ে রইল ঈশার দিকে। তারপর ধীরে সুস্থে বলল, পাগল ডাক্তারকে সুস্থ করা মেয়েটি আজ কেন পাগলের মতো দৌড়াচ্ছে? ঈশা চুপ থাকল। চোখে টলমলে জল নিয়ে হাসল। কিচ্ছু বলল না। লোকটি বলল, কেমন আছো মিষ্টি? ডক্টর ভালো আছে তোমার? আর তোমার বাচ্চাটি কেমন আছে প্রিন্সেস?